এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধ জ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে। পুনরায় একই ভঙ্গিতে ডাক দিল মায়া। এই যে শুনছেন, এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রঙের শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল, রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে উঠল, এই যে, আমাকে শুনতে পাচ্ছেন? কে আপনি? এখানে এইভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়া অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মায়ার লাল হিজাবধারী ঝাপসা একটি মেইলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারল না লোকটা। তবে ঝাপসা চোখে মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইল। মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন, আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ের কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা নিয়ে সেদিকে লোকটার খেয়াল নেই, অথচ সেসব চিন্তা না করে মায়ের কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝলো না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা। তাই শাড়ির আঁচল লোকটির কপাল চেপে ধরে আগের মতো বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালে যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার ডায়াবেটিস কমে গেছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টি ব্যবস্থা করুন, কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। ডায়াবেটিসের সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধে ছোট পার্সটা ঘেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপরের কাগজটা ছড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সঙ্গে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাটা দিন কাটলো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সঙ্গেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার পর সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাংচার। এই জন্য মূলত আরিফ বিপাকে পড়ে আছে। আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল। আশেপাশে খুঁজে একটা হোটেলের দুটো রুমও বুকিং করলো, একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ের জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু মায়া কিভাবে কিভাবে যেন তাদের হাত ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটিই বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তির পায়, বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভরকালো, হতবিহ্বল হয়ে লোকটির হঠাৎ কাণ্ডে জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন। কম্পন দেখা দিল ওর ছোট্ট শরীরে। মায়া কাপা হাতে ফের লোকটির মাথায় শাড়ির আঁচল ভালো করে চেপে ধরল। তারপর বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আমাদের যেন তারা জলদি জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাহিরের আবহাওয়া একদম ভালো না, দেখুন কীরকম ঝড়ঝাপটায় বাতাস বইছে আশেপাশে। হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ের কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ার কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে কান্নায় ভেঙে পড়ল। আচ্ছা মতো ফেসে গেছে যে, না নিজের একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল।
তার উপর আবার আকাশের অবস্থাটাও বেশ খারাপ, যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামবে বলে। প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে। এমন অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে। অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায় মায়া প্রবল কান্না পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সে জায়গাটার নামও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেললো। তারপর অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সে রাস্তা বন্ধ, কারণ এখানে কোনো কিছুই মায়ের পরিচিত নয়। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু কিছু দূর যেতেই আরো বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? ভয়ার্থ মায়া মুখ তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবেও। অসহায় মায়া লোকটির কাঁধ চেপে কোনো মতে ধরে বসাতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ার কাঁধের ওপর, কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়ার কিশোর মন কেঁপে উঠল। কাপা কাপা হাতে মায়া লোকটির দু বাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা কোথায় বলুন না। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরের ধুবনি। দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাঁসফাঁস করলো। মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ধীমে হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড় করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে বেখেয়ালিভাবে নিজের পায়ের নিচে শাড়ির কুচিগুলো পরে খুলে গেল তরতর করে, আটকে ওঠার মতো। তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুছল। লোকটাকে ধরে দাঁড় করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ল, যখন দেখলো মায়ার হাইটে লোকটির কাঁধ সমান হলো। তার উপর আবার লোকটি ওজনেও মায়ার সাধ্যের বাহিরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে? যদি সে লোকটিকে পুরোপুরি নাগালি না পেল? অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল। মায়া আর একটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বার জোরে না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়া ভাবনার মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারলো অচেনা লোকটি মায়ের কাঁধ চেপে নিজের ভর ফেলছে মায়ের উপর। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ার দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরতর করে কেঁপে উঠতে বাধা দিতে চাইল, বুঝতে পারলো লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটি নিজের দুর্বলতার ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে সে মায়ার উপর নিজের ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাছাড়া মায়া যদি দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না পৌঁছায় তাহলে আরও বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে হচ্ছে মায়া। অসহায় মায়া নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার খেই হারিয়ে হোঁচট খেয়ে পড়তে গিয়ে নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোলো। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক লোকের সঙ্গে। ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাধা দিলেও মুখে কিছু বলল না বা মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়ার কাঁধ থেকে অচেনা লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোলো নিজের বাড়ির পর্যন্ত। মায়া তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তি বাঁধল অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধ বাবাকে নিয়ে। তিনি মায়ার আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসলেন, সাহায্য করতে দ্বিমত জানালেন। ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আজে বাজে কাজ করতে যেয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে এই ঝড়ঝাপটার রাতে। ওনার ধারণা মতে মায়া আর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে পালিয়ে এসেছেন ওনার বাড়িতে আশ্রয় নিতে। বয়স্ক লোকটির এমন চিন্তাভাবনা অনুযায়ী মায়াকে একচোট কথা শুনিয়ে ফেলেছেন এসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধ লোকটির এমন সব বিশ্লেষণ করার পিছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ার পরিহিত এলোমেলো শাড়ি আর অবচেতন লোকটির ইন করা শার্ট প্যান্টের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত ওনার অপবিত্র ধারণা আসলো মনের মায়াদের নিয়ে। বৃদ্ধা লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ের গায়ের শাড়িটা অগোছালো হয়ে গেছে, সঙ্গে অবশ্য রক্তের লাল লাল দাগের ছিটেও সমস্ত শাড়িতে তলিয়ে আছে। দুর্ভাগ্যবশত মায়ের মাথার হিজাবটাও ঠিক নেই।
শাড়ির আঁচলটাতে পূর্ব থেকেই লোকটির রক্তে ভেজা ছিল, তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছিল এই অচেনা লোকটির সাথে। মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে? এখন মায়া কিছু বললেও যে কেউ কিচ্ছু বিশ্বাস করবে না, সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনেই বুঝতে পারছে মায়া। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান আপনাদেরকে হৃদ মায়ার প্রেমগাথা গল্পের ফার্স্ট পর্ব পড়ে শোনাচ্ছি, যেটার লেখিকা হচ্ছে রিক্তা ইসলাম মায়া। আর এই গল্পটিও আমৃত্যু ভালোবাসি তোকে গল্পের মতোই সামাজিক এবং সুন্দর একটা গল্প। আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। এই গল্পটা রেগুলার দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি অবরুদ্ধ নিষেধ যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। সো যারা যারা হচ্ছে আমার কণ্ঠে গল্পটা শুনতে পছন্দ করো, অবশ্যই শেয়ার করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা, যাতে করে নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি দিতে পারি। টাটা।